আমার একটা ভয় বা একটা ধারণা বলতে পারেন আজকের পর্ব নিয়ে রয়েছে, যেখানে আমার মনে হয় যে কিছু দুষ্টবুদ্ধি সম্পন্ন মানুষজন রয়েছেন যারা আজকের পর্বটা দেখার পর আমার নামে একটা পুলিশ কমপ্লেন করে দিতে পারেন। কারা করবেন, কেনই বা করবেন? তারা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করতেই পারেন যে আমি একটি নির্দিষ্ট ধর্মের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করছি, সেই নিয়েই এই এফআইআর। এবং পুলিশও, আমার ধারণা রাজ্য পুলিশ, আমাদের রাজ্যের যে পুলিশ প্রশাসন, তারা গোটা পর্বটা না দেখে না শুনেই মনে করবেন যে হ্যাঁ এই এফআইআরটা তো করাই যায়, এবং তারা তাড়াতাড়ি করে এফআইআর করে প্রসিডিওর সমস্ত কিছু শুরুও করে দেবেন। যেখানে আমাদের রাজ্য পুলিশের কাছে সাধারণ মানুষজন যদি জিডি করাতে যান, তাহলে সেই জিডি করাতে পর্যন্ত তাদের দ্রুত শুকতালাক হয়ে যায়, অনেক সময় পুলিশ জিডি করতে রাজি হয় না। তো এই সমস্ত বিষয়টা কেন বলছি, কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে এই প্রবণতা আমাদের রাজ্যে বারবারই দেখতে পাওয়া যায়। রাজনৈতিক বা প্রশাসনিকভাবে উত্তর দেওয়া না গেলে হেনস্থা করা হয় বারংবার, আর সেই কারণেই এই কথা বলা। তবুও এটা জানার পরেও আমি আজকের এই পর্বটা করছি এবং কিছু কথা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে রাখছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রেড রোডের নামাজ পড়া। আপনারা জানেন প্রত্যেক বছর রেড রোডে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তারা সকলে একত্রিত হন, তারা নামাজ পড়েন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসেন, তিনিও বেশ কিছু বক্তব্যও রাখেন। এবার ব্যাপারটা হচ্ছে যে রেড রোডে এই যে নামাজ পড়ার যে অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয়, ধর্মীয় উপাচারের থেকেও বেশি সেখানে বেশ একটু রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক বার্তা দেওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়, যেখানে বারবারই আমরা দেখি মঞ্চের উপর থেকে কিছু রাজনৈতিক বক্তব্যও ভেসে আসছে। এবার এই যে রেড রোডে নামাজ পড়া, এইটা প্রথম থেকেই রেড রোডেই হতো তা কিন্তু নয়। এমনিতেই আপনি দেখুন রেড রোডের চারপাশে আপনি তাকালে অনেকগুলো এরকম জায়গা দেখতে পাবেন যেখানে কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষরা একত্রিত হতে পারেন, নামাজ পড়তে পারেন, সেখানে কারুর কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকার কথাও নয়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এখানেই সবসময় নামাজের এই অনুষ্ঠানটা হতো তা কিন্তু নয়। ইন্ডিয়া টুডের একটি আর্টিকেল বলছে যে 1919-এ শহীদ মিনারে যখন জল জমে যায়, ওই জায়গাটায় এতটা জল জমেছিল যে ওই জায়গাটা ব্যবহার করা যাচ্ছিল না, নামাজ পড়ার অনুপযুক্ত হয়ে পড়ে। সেই সময় ওই নামাজের অনুষ্ঠানটাকে রেড রোডে নিয়ে আসা হয়, তারপর থেকে ওটা চলছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো মোটামুটি এটা একটা প্রথা হয়ে গেছে যে সকলে সেখানে আসবেন এবং সেখানে নামাজ পড়া হবে। মুখ্যমন্ত্রী অবশ্যই আবির্ভূত হবেন, মঞ্চের উপর থেকে রাজনৈতিক বার্তাও তিনি সামনে রাখবেন। এবার এইখানেই খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু এটাও চোখে পড়ে যে নওশাদ সিদ্দিকী, যিনি একজন পীরজাদা, তিনিও কিন্তু রাজনীতিতে রয়েছেন, বাংলার রাজনৈতিক ময়দানে নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু যে খিলাফত কমিটি এই রেড রোডে নামাজের আয়োজন করে, তারা কিন্তু তাদের মঞ্চে অন্য কাউকে ডাকেন না, অন্য কোনো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ এসে বক্তব্য রাখবেন, ইসলাম ধর্মাবলম্বী পীরজাদা যিনি নির্বাচিত জনপ্রতিনিধি তিনি আসবেন, এরকম কিছু দেখতে পাওয়া যায় না। এখানেও বেশ একটা সফট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, সেখানে তিনি শুভেচ্ছা জানাবেন এবং তারপর বেশ কিছু রাজনৈতিক বক্তব্য সামনে রাখবেন, তিনি কিভাবে সংখ্যালঘুদের রক্ষা করছেন এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কতটা দায়বদ্ধ, তাদের দায়বদ্ধ থাকতেই হবে, এই বিষয়টাও তিনি বারবারই মনে করিয়ে দিয়ে যান। সুন্দর একটা নিয়ম হয়ে গেছে, নামাজ পড়ার অনুষ্ঠান হবে, সংখ্যালঘু মানুষজন সেখানে জমায়েত করবেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তারপর মঞ্চের উপর থেকে বেশ একটা রাজনৈতিক সমীকরণের প্রলেপও দেওয়া হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বছরের পর বছর যদি এই জিনিসটা হচ্ছে, তাহলে আলাদা করে এবার আর বলার দরকারটা কি? বলার তো কোনো দরকার নেই, অসুবিধাটা কোথায়? হ্যাঁ দেখুন, আমি আগেই যেটা বললাম, যে কোনো জায়গায় তারা জমায়েত করতে পারেন, নামাজ পড়তেই পারেন, তাতে কারুর কোনো অসুবিধা থাকার কথা নয় এবং অসুবিধা নেইও। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনারা জানেন রেড রোডের যে জায়গাটা রয়েছে এবং তারই সঙ্গে ময়দান সংলগ্ন আরও বেশ কিছুটা এলাকা রয়েছে, যে জায়গাটা কিন্তু রাজ্য সরকারের নয়, রাজ্য সরকারের আওতায় পড়ে না, খাতায় কলমে সেই জায়গা হচ্ছে ভারতীয় সেনার, ইন্ডিয়ান আর্মির জায়গা। এবার সেই কারণে এই জায়গাগুলোতে অবস্থান বলুন, কোনো অনুষ্ঠান বলুন, মিছিল বলুন, নামাজ পড়া বলুন, যাই বলুন না কেন, তার জন্য ভারতীয় সেনার কাছ থেকে অনুমতি নিতে হয়। এবার বিষয়টা হচ্ছে প্রত্যেকবারের মতো এবারেও ভারতীয় সেনার কাছে অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু এইবার জানা যাচ্ছে আমাদের দেশের সেনা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বলা হচ্ছে দেশ রক্ষার খাতিরে আমাদের কিছু কাজকর্ম রয়েছে, আমাদের ইন্ডিয়ান আর্মির কিছু কর্মসূচি রয়েছে এবং সেই কারণে এই জায়গাটা এবারে আমরা দিতে পারছি না, অর্থাৎ এই জায়গায় নামাজ পড়ার অনুমতি এবারে দেওয়া হচ্ছে না। এই কথাটা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানানো হয়েছিল। এবার এরপরেই বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো, যেখানে দেখা গেল যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রীতিমতো ইন্ডিয়ান আর্মির উপরে চাপ সৃষ্টি করার মতো করে বলা হয়েছে, বা খানিকটা ঘ্যান ঘ্যান করে বলুন বা বায়না করে বলুন বলা হয়েছে যে না না, ওখানে নামাজ পড়ার অনুমতি তো দিতেই হবে, ওখানে নামাজ পড়ানো হবে না এটা কিছুতেই বলা যাবে না, দেখুন এই অনুমতি দিতেই হবে। ইন্ডিয়ান আর্মি একটু কনসিডার করুক, ইন্ডিয়ান আর্মির যা কাজকর্ম রয়েছে সেগুলো তারা পোস্টপন করুক, একটু দেরি করে দিক, পরে করবে বা অন্য কোনো জায়গায় করে নিক, অন্তত ওই দিনের জন্য নামাজ
পড়ার অনুমতি দিতেই হবে। এবার দেখুন, এই জায়গাটা ইন্ডিয়ান আর্মির, ভারতীয় সেনার। এবার তাদের যদি দেশ রক্ষার খাতিরে কোনো কর্মসূচির জন্য প্রয়োজন হয়, অবশ্যই তাদের অধিকার সর্বাগ্রে যে তারা সেই জায়গাটা ব্যবহার করতে পারবেন। তো তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু তারপর রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে না না, এইটা তো অনুমতি দিতেই হবে, যে কোনো রকম ভাবেই হোক ইন্ডিয়ান আর্মিকে এটা কনসিডার করতেই হবে। এবং যে প্রক্রিয়ায় এই গোটা জিনিসটা হয় সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। জানা যায় যে 31শে মে ইন্ডিয়ান আর্মির যে ইস্টার্ন কমান্ড রয়েছে তার তরফ থেকে ক্যালকাটা খিলাফত কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে যে সামরিক প্রশিক্ষণের কারণে ওই জায়গা ইন্ডিয়ান আর্মিকে ব্যবহার করতে হবে। দেশ রক্ষার খাতিরে আগেই বললাম ইন্ডিয়ান আর্মির কর্মসূচি, সামরিক প্রশিক্ষণের জন্য তাদের ওই জায়গার প্রয়োজন, ওই জায়গা তারা ব্যবহার করবেন এবং সেই কারণেই নামাজের অনুমতি তারা দিতে পারছেন না। এরপরে যে খবরটা সামনে উঠে আসে বা যে কথাটা সামনে উঠে আসে সেটা হচ্ছে এই যে অনুমতি পাওয়া যায়নি, এটা শোনার পর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা নাকি খুবই দুঃখ পেয়েছেন এবং খুব রেগে গেছেন। কোন একাংশ, কারা এই একাংশ এবং তারা কেন ক্ষোভ প্রকাশ করেছেন? ইন্ডিয়ান আর্মির জায়গা, ইন্ডিয়ান আর্মি যদি বলে যে দেশ রক্ষার জন্য তাদের এই সামরিক প্রশিক্ষণের কর্মসূচির জন্য তাদের ওই জায়গাটা প্রয়োজন এবং তারা অনুমতি দিতে পাচ্ছেন না, তাতে ক্ষোভ প্রকাশের কারণটা কি? এরপর যে খবরটা সামনে উঠে আসে সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মন্ত্রী তথা এই খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান, তিনি এই খবর পাওয়ার পর স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করতে গেছেন। নবান্নে গিয়ে গোটা বিষয়টা তিনি জানিয়েছেন এবং তারপর নবান্নের তরফ থেকে কিন্তু আমাদের ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড বলুন, আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রক, সেখানে বারবার কথা বলা শুরু হয়ে গেছে। এই অনুমতি যাতে আদায় করা যায় তার জন্য কিন্তু সব রকম আলোচনা, কথাবার্তা সবকিছু শুরু হয়ে গেছে। দুদিন ধরে প্রতিরক্ষা মন্ত্রক, ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড তাদের সঙ্গে কথাবার্তা বলার পর ফাইনালি আমাদের রাজ্য সরকার ওই রেড রোডে ওই দিন নামাজ পড়ার অনুমতি জোগাড় করে এনেছেন। অনুমতি আদায় হয়ে গেছে। এবার অনুমতি যখন পাওয়া হয়ে গেছে তারপরে জাভেদ আহমেদ খান তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে আমরা এই বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম যে রেড রোডে আমাদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হচ্ছে না এবং মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করেছিলাম তিনি যেন হস্তক্ষেপ করে এই অনুমতি আদায় করে নিয়ে আসেন। তিনি আশ্বাস দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথা বলবেন এবং তারই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি কিছু একটা করবেন। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী তার শীর্ষ আধিকারিক যারা রয়েছেন তাদের উপরেও দায়িত্ব দিয়েছিলেন যাতে তারা প্রতিরক্ষা মন্ত্রক, ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ড সকলের সঙ্গে কথাবার্তা বলে এই অনুমতি আদায় করে নিয়ে আসতে পারে। সেই চেষ্টায় আমাদের মুখ্যমন্ত্রী সফল হয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় খুবই খুশি, ওই রেড রোডে আমরা নামাজ পড়তে পারবো, এই কথায় আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সকলেই আমরা ভীষণ খুশি হয়েছি। রেড রোডে নামাজ পড়ার অনুমতি সেটা পাওয়া যাচ্ছে না বলে রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে এবং তারপর ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ড প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথা বলে নেগোসিয়েশন করে সমস্ত কিছু করে সেই অনুমতি আদায় করে নিয়ে আসতে হবে। এইখানে একটা প্রশ্ন যেটা প্রথমেই আমার মাথায় আসে সেটা হচ্ছে রেড রোডে এবার যদি নামাজ পড়ার অনুষ্ঠানটা না হতো তাহলে সব থেকে বেশি ক্ষতি কার হতো? এই প্রশ্নটা এখন বোধহয় করার একটু প্রয়োজন রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা আমার মাথায় ঘুরছে সেটা হচ্ছে যে এই রকম একটা বড়সড় সমাগম হোক, ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এইভাবে একত্রিত হন এবং সেখান থেকে বেশ একটা যাতে রাজনৈতিক বক্তব্য বা বার্তাও সামনে রাখা যায়, এই ইচ্ছেটা সব থেকে বেশি কার মধ্যে ছিল? কার জন্য এই সমাগম সব থেকে বেশি জরুরি ছিল? এইটাও কিন্তু একটু ভাবার দরকার রয়েছে। এখানে অবশ্যই একটা পাল্টা যুক্তি অনেকেই আনতে পারেন যে এই রেড রোড দিয়েই প্রত্যেক বছর দুর্গাপুজোর কার্নিভাল হয়, কই সেখানে তো কোনো অসুবিধা হয় না, তাহলে সেকুলারিজম কি কম পড়িয়াছে? দেখুন এখানে প্রশ্নটা ধর্মের নয়, প্রশ্নটা সেকুলারিজমের নয়, প্রশ্নটা খুব টেকনিক্যাল, প্রশ্নটা প্রশাসনের, প্রশ্নটা রাজ্য সরকারের শাসক দলের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করার। এবং তারই সঙ্গে এখানে আরো কয়েকটা কথা। প্রথমত দুর্গাপুজোর কার্নিভাল বা যে কোনো কার্নিভাল দুর্গা পুজোর কোনো উপাচার বা দুর্গা পুজোর কোনো অঙ্গ নয়, পুজোর কোনো রকম কোনো অনুষ্ঠান সেটা নয়। দ্বিতীয় কথা, এই যে কার্নিভালটা হয় সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত একটি অনুষ্ঠান। তৃতীয় কথা, এইখানে এই কার্নিভাল করার জন্য যে অনুমতির দরকার সেটাও এই ইন্ডিয়ান আর্মির কাছ থেকেই জোগাড় করতে হয় এবং সেটাও মুখ্যমন্ত্রী জোগাড় করেন। এবার সেখানে যদি কোনো বছর দুর্গাপুজোর কার্নিভালের অনুমতি সেনার তরফ থেকে না দেওয়া হয়, যদি তারা বলেন যে তাদের কাজের দরকার রয়েছে সামরিক কোনো কর্মসূচির জন্য, সামরিক প্রশিক্ষণের জন্য, সেক্ষেত্রে আবারও এই অনুমতি জোগাড় করার জন্য মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবেন, তার এই অনুষ্ঠান, তার কার্নিভালের জন্য তাকেই যে অনুমতি জোগাড় করতে হবে সেটা একমাত্র তিনিই বলতে পারবেন।
তারই সঙ্গে এখানে সবথেকে আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে এই রেড রোডে নামাজ পড়ার অনুষ্ঠানটা যদি না হতো, মানে রেড রোডে নামাজ না পড়া, একটু আগেই আমি বলছিলাম যে রেড রোডের কাছাকাছি একাধিক জায়গা রয়েছে যেখানে কিন্তু নামাজ পড়া যেতে পারে, সকলে একত্রিত হতে পারেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। নাখোদা মসজিদ রয়েছে, নিউ মার্কেট এলাকা রয়েছে, সেখানে সবাই একত্রিত হয়ে নামাজ পড়তে পারেন, কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু রেড রোডে যদি নামাজের অনুষ্ঠানটা না হয়, তাহলে এই যে বলা হচ্ছে একাংশ ইসলাম ধর্মাবলম্বী মানুষরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন, এই ক্ষোভটা ঠিক কাদের, কেন এই ক্ষোভ, এবং এই ক্ষোভটা এতটাই বড় যে রেড রোডে এই অনুষ্ঠানটা না হয়ে যদি অন্য কোথাও হতো তাহলেও এই ক্ষোভটাকে প্রশমিত করা যেত না। রাজ্য সরকারের নামাজের অনুমতি আদায়ের জন্য এই এতটা তৎপরতার কারণ কি? এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে রাজ্য সরকারের এই তৎপরতার পেছনে আসল কারণটা কি? তারা সত্যিই কি ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই একই জায়গায় যাতে তাদের ধর্মীয় উপাচার ভালো করে পালন করতে পারেন সেই ইচ্ছা থেকেই কি রাজ্য সরকার এতটা তৎপর ছিল, নাকি একটা বেশ জমায়েত হবে, ইসলাম ধর্মাবলম্বী এত মানুষের সমাগম একসঙ্গে হবে এবং তার ফলে তাদের সামনে দাঁড়িয়ে ঠিক নির্বাচনের আগের বছরে একটা মঞ্চের ওপর থেকে রাজনৈতিক বার্তা দেওয়া যাবে, জ্বালাময়ী বক্তৃতা সামনে রাখা যাবে এবং তারই সঙ্গে আবারও ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কতটা দায়বদ্ধ থাকতে হবে সেটা আরও একবার মনে করিয়ে দেওয়া যাবে, এই ইচ্ছা থেকে তৎপরতা, এইটাও কিন্তু একটা বড় ভাবনার বিষয়। তাহলে এখানেই আরো কয়েকটা কথা একটু মনে করিয়ে দিই। ঈদের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আবার রিজওয়ানুর রহমানের বাড়িতে যাবেন। রিজওয়ানুরের নামটা আপনাদের মনে আছে তো? 2007-এর 21শে সেপ্টেম্বর রেল লাইনের ধার থেকে রিজওয়ানুর রহমানের মৃতদেহ পাওয়া গিয়েছিল। বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইতে ঝাঁপিয়ে পড়েছিলেন, রিজওয়ানুর রহমানকে বিচার পাইয়ে দেবেন, সুবিচার তিনি এনে দেবেন সেই কথা বলে তিনি লড়াইতে নেমে পড়েছিলেন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, তার পরিবারকে কথা দিয়েছিলেন বিচার এনে দেবেন। রিজওয়ানুর রহমান মারা গিয়েছিলেন 2007 সালে। সেই সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় হয়ে গিয়েছিল। তারপর অনেক ঘটনা ঘটে গেছে, অনেক জল বয়ে গেছে, মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখন আর বিরোধী নেত্রী নেই। রিজওয়ানুর রহমান সেই বিচারটা পেয়েছেন তো? পাননি। তারপর আরো ঘটনা, আনিস খান মারা গেছে, আনিস খানের মৃত্যুর বিচার পাওয়া গেছে এখনো পর্যন্ত? যায়নি। মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে, বগটুইয়ের ঘটনা ঘটেছে, যেখানে একের পর এক ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দগ্ধে পুড়ে মারা গেছেন তারা। সেই ঘটনার বিচার কি এসেছে? আসেনি। এই একটা ঘটনারও বিচার সামনে আসেনি। আমি আবারও পর্বের শেষে একবার মনে করিয়ে দিই, আমি কিন্তু কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে কথা বলছি না, কোনো ধর্মকে নিয়ে কথা বলছি না, আমার কথা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে, রাজ্য সরকারের তৎপরতা নিয়ে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ নিয়ে। আপনি বলতে পারেন এই কথাটা আপনি বারবার বলছেন কেন? তাহলে কি আপনি ভয় পাচ্ছেন? না, আমার এই বিশ্বাস অক্ষুণ্ণ যে যুক্তি বুদ্ধি দিয়ে শালীনতার সঙ্গে নিজের কথা সামনে রাখলে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, মানুষ সেটা শোনেন, মানুষ সেটা বুঝতে পারেন। কিন্তু তারই সঙ্গে আমার এই পশ্চিমবঙ্গে বর্তমানকালে আমরা যে হেনস্থার ট্রেন্ড দেখতে পাচ্ছি, সাম্প্রতিক ইতিহাসে যে হেনস্থা বারবার দেখতে পাওয়া যায়, তার প্রতিও বিশ্বাস অক্ষুণ্ণ রয়েছে, সেটা সম্পর্কেও আমি অবগত। তাই কোথাও যদি কোনো অভিযোগ হয়, কোথাও কোনো পুলিশ কর্তা তিনি যদি এফআইআর করেন, একটা কথাই মনে রাখবেন, আদালতে প্রমাণ করতে হবে সবটাই, এবং আমি আদালতে যেতে ভয় পাই না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।